সামাজিক ব্যবসা শুধু বাংলাদেশ নয়, বরং পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে সাভারের জিরাবতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারের দুদিনব্যাপী 15তম সোশ্যাল বিজনেস ডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, এই দিবস পালনে আগের সরকারের আপত্তি ছিল। 5 আগস্টের পর প্রথমবার এই দিবস পালন করতে পারল বাংলাদেশ। আর এই সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। তিনি বলেন, পৃথিবীকে বদলাতে বিশ্বের সব জাতিকে ভূমিকা রাখতে হবে, সবাইকে অংশগ্রহণ করতে হবে। ধ্বংসের আগে সঠিক পথ ধরতে হবে আমাদের। বিষণ্ণ বিশ্ব নয়, একটি সুন্দর বিশ্ব তৈরি করতে চায় বাংলাদেশ। So we are here on the Social Business Day, again very inspiring thing for me to see you. It's our combined dream. These are dream sessions that we have to shake each other, hug each other, and always say we can do the all and way beyond our capacity, but we start. সরকারি দপ্তরগুলোতে বিএনপির নাম ভাঙিয়ে কোনো আন্দোলন সমর্থন করবে না দল। অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে নেওয়া হবে কঠিন ব্যবস্থা বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচনের আয়োজন করবে এমন প্রত্যাশার কথা জানান রুহুল কবির রিজভী। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, শেখ হাসিনা সরকার গণতন্ত্রকে যেভাবে ধ্বংস করেছে একইভাবে শিক্ষা খাতকেও ধ্বংস করেছে। শিক্ষা ব্যবস্থাতে যে দুর্নীতিটা শেখ মুজিব হাসিনা এরশাদ শুরু করে দিয়েছিল, গণতন্ত্রকে যেভাবে হত্যা করেছিল, শিক্ষা ব্যবস্থাকেও তারা 3 জন সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। আজকে হাবিবুল আউয়াল বলছেন দামি নির্বাচন হয়েছে। আপনি তো শিক্ষিত লোক ছিলেন, আপনি সচিব ছিলেন, আপনার সেদিন বিবেকে বাঁধেনি যে আপনার এই ভুল কাজটি করার জন্য, আপনার এই অন্যায় কাজটি করার জন্য এটা চেইন রিয়াকশন হিসাবে জনগণ এবং দেশের কত ক্ষতি হবে। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার আলোচিত স্কুল ছাত্রী আঞ্জুম হত্যার ন্যায় বিচার চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর গ্রামে নাফিজা জান্নাত আঞ্জুমের কবর জিয়ারত শেষে মরহুমার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা প্রকাশ শেষে কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, এত বড় জঘন্যতম হত্যাকাণ্ডের পর আসামের যদি উপযুক্ত শাস্তি না হয় তাহলে এলাকায় আরও শয়তানের জন্ম নেবে। আঞ্জুম একজন নিষ্পাপ মেয়ে। এই ঘটনার পর আমি নিজেই বিধ্বস্ত হয়ে পড়েছে। আঞ্জুম হত্যার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তিনি সবসময় পরিবারের পাশে থাকবেন বলে জানান। ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে ন্যায় বিচার পাওয়ার লাগে লড়াই করব। আল্লাহর দরবারে চাই এই লড়াইয়ে আল্লাহ যেন আমরা বিজয়ী করেন। দেশি বিদেশিদের চাপে আওয়ামী লীগকে বিকল্প নামে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে একটি পক্ষ। এ ভবিষ্যতে হাসিনার মতো স্বৈরশাসক তৈরি না হয়, এজন্য 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। প্রশাসন নিজের আখের গোছানোর জন্য একটি রাজনৈতিক দলকে বিশেষভাবে সহযোগিতা করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেন নুরুল হক নূর। আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি। শুক্রবার সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স হলরুমে গণ অধিকার পরিষদের আয়োজনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে দলীয় কর্মকৌশল নির্ধারণের সভায় এসব কথা বলেন দলীয় নেতারা। আমাদের কোনো ভূমিকা নাই। 24শে জানুয়ারির পিছনে আবু হানিফ আছে, সে অ্যারেস্ট হয়েছিল। আমাদের সভাপতি নুরুল হক নূর অ্যারেস্ট হয়েছিলেন। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে এই সরকারের 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। দেশি বিদেশি তৎপরতা এবং চাপে আওয়ামী লীগকে বিকল্প নামে রাজনীতি করার একটা সুযোগ দেওয়ার অপচেষ্টা চলছে। নির্বাচন ফেব্রুয়ারিতে হোক, ডিসেম্বরে হোক কিংবা এপ্রিলে হোক, নির্বাচন নিয়ে আমি মনে করি এই বিপ্লবীদের এই গণ অভ্যুত্থানের অংশীজন হিসেবে গণ অধিকারের এখনই মাথা ব্যথা থাকা উচিত নয়।
এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, নির্বাচন দিয়ে ক্ষমতা পরিবর্তন করলেই হবে না, গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ করতে হবে, সবাইকে ঐক্যমত্যে পৌঁছাতে হবে। রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এই সময় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন মঞ্জু। তিনি বলেন, এই সরকার গণ অভ্যুত্থানের ঐক্য ধরে রাখতে পারেনি। এছাড়া জনগণের প্রত্যাশাও পূরণ হচ্ছে না। দেশে নানা অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজি চলছে। তিনি জানান, আগামী 1 জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত জুলাই সনদ সহ বিভিন্ন প্রত্যাশা পূরণে কাজ করবে এবি পার্টি। এই সরকারের প্রধান ব্যর্থতা হচ্ছে সে ক্ষমতায় বসেছে, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো কর্তৃত্ব নাই। পুলিশের সামনে নানা অনাচার অঘটন ঘটছে, এখনও চাঁদাবাজি হচ্ছে, এখনও নানা দখল সত্ত্ব হচ্ছে, এখনও মানুষের অধিকার ভুলুণ্ঠিত হচ্ছে, এখনও বৈষম্য হচ্ছে, এখনও রাজপথে মানুষ অধিকারের জন্য দিনের পর দিন, মাসের পর মাস রাস্তায় পড়ে আছে, তাদের দাবি শোনা হচ্ছে না। ভারতের বিভিন্ন স্থানে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় বেনাপোল বন্দরের স্ক্রিনিং সহ স্বাস্থ্য সুরক্ষা বিধি মানার পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। ভারত ফেরত যাত্রীদের বেনাপোল ইমিগ্রেশনে করোনা পরীক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। তবে ভারতীয় ট্রাক ড্রাইভারদের বেনাপোল বন্দরে প্রবেশের ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষার রয়েছে অবহেলা। প্রতিনিধি মোস্তাফিজুর রহমান সুমনের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। ভারতের বিভিন্ন স্থানে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেয় বেনাপোল বন্দরে স্ক্রিনিং সহ স্বাস্থ্য সুরক্ষা বিধি মানার পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারত থেকে ফিরে আসা যাত্রীদের করোনা উপসর্গ আছে কিনা তা প্রাথমিকভাবে পরীক্ষা করা হচ্ছে। তবে ভারত থেকে বাংলাদেশে যেসব যাত্রী আসছেন তাদের বেশিরভাগই মানছেন না স্বাস্থ্যবিধি, মুখে নেই মাস্ক। তবে ইমিগ্রেশনে প্রতিটি যাত্রী স্ক্রিনিং করা হচ্ছে, নির্দেশনা দেওয়া হচ্ছে মাস্ক পরার। ভারত থেকে তবে বাংলাদেশে ঢুকলাম, ওখানে ভারতে করোনার প্রভাব একটু বেশি, তো এখানে আসার সাথে সাথে আমাদের চেক আপ করলো, আমাদের জ্বর আছে কিনা বা করোনার কোনো উপসর্গ আছে কিনা। এখানে সকল ধরনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। অন্যদিকে বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক প্রবেশের ক্ষেত্রে ড্রাইভারদের নেই কোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষা। ট্রাক ড্রাইভাররা জানান, তারা পণ্য নিয়ে বেনাপোলে আসলে তাদেরকে কোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে না। আমরা ইন্ডিয়া থেকে পণ্য নিয়ে এসেছি, আমাদের গেটে কোনো করোনা চেক আপ করা হয়নি, এইভাবে আমরা বাংলাদেশে ঢুকছি। আমাদের এখানে এই যে টার্মিনালে যে গাড়িগুলো এক্সপোর্ট হয়, এই গাড়িগুলোর জন্য কোনো করোনার কোনো টেস্ট বলতে কোনো কিছু অথবা বার্ড ফ্লু ধরনের কোনো কিছু জাতীয় আমাদের হচ্ছে চেক করা হয় না। এই পোর্টে আমরা এসেছি, এই পোর্টে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা কিংবা কোনো রকম ডাক্তারের এইসব কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। ভারতের জেনেটিক সিকোয়েন্স পরীক্ষার মাধ্যমে জানা গেছে দেশটির কিছু কিছু স্থানে অমিক্রন ধরনের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। দেশে করোনার এই নতুন ধরনটি যেন ছড়াতে না পারে সেজন্য স্বাস্থ্য বিভাগ থেকে সতর্কতার জন্য ভারত ফেরত প্রত্যেক যাত্রীকে পরীক্ষা করা হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। ভারত থেকে আগত প্রত্যেকটা যাত্রীকে আমরা স্ক্যানিংয়ের আওতা নিয়ে আসতেছি এবং তাদেরকে মাস্ক পরার জন্য নির্দেশনা দিচ্ছি এবং তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা দিচ্ছি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সাপ্তাহিক ছুটির দিনে সবজির দাম বৃদ্ধি পেয়েছে। দুই একটা সবজি ছাড়া প্রায় সব পণ্যে লেগেছে বাড়তি দামের ছোঁয়া। তবে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অপরিবর্তিত রয়েছে। এদিকে বৃষ্টির কারণে মাছের দাম বেশ চড়া, গরু ও খাসির মাংস অপরিবর্তিতই রয়েছে। অন্যদিকে ভরা মৌসুমে চালের দামে কেজিতে বেড়েছে 4 থেকে 6 টাকা। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। রাজধানীর মালিবাগ, ফকিরপুল, কারওয়ান বাজার, রামপুরা, হাতিরপুল বাজার ঘুরে দেখা যায় গত সপ্তাহের তুলনায় প্রায় প্রতিটি সবজির দাম 20 থেকে 30 টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে। মাছের দর বাড়ছে, সবজির দরও বাড়ছে। টমেটো আগে ছিল অনেকটা কম, এখন অনেকটা বেশি। সবজির বাজার আজকে একরকম, কালকে একরকম। আজকে 10 টাকা কিনছেন, কালকে 30 টাকা কিনতে। মূলত এটা তো বড় লোকের বাজার, বড় লোকের জন্য ওদের বেশি হলেও সমস্যা নেই, কিন্তু মধ্যবিত্ত লোকের জন্য সমস্যা বেশি। সবজির দাম বেড়েছে কত, প্রতিটা কেজিতে 20 টাকা করে, 30 টাকা করে বাড়ছে। মুদিপণ্যের দাম স্বাভাবিক থাকলেও চালের দামে বাড়তি অর্থ গুনতে হচ্ছে ক্রেতা সাধারণের। আলু 30, পেঁয়াজ হলো 60 টাকা কেজি, 58 টাকা, আর আদা হইলো 150 টাকা কেজি, রসুন হলো 180 টাকা কেজি। কিন্তু তেলের দাম তো আমরা শুনছি যে বাজারে নাকি কমানোর কথা, ট্যাক্স কমাইছে, কিন্তু ওই রকম ভাবে ওই রেটে এখনো আসে নাই। কেজিতে 6 টাকা 60 টাকা পর্যন্ত বাড়ছে মিনিকেট চাউলে। তবে গত সপ্তাহের চেয়ে ডিমের দাম নিম্নমুখী। প্রতি ডর্জন ডিম বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। আগে ছিল 130 টাকা 40 টাকা, 120 টাকা ডজন নেমে আসছে।
বাজার কমই আছে। রাজধানীর বাজারগুলোতে এখন রুই, কাতলা, পাবদা, চিংড়ি, ট্যাংরা, শিং সহ সব ধরনের মাছ পাওয়া যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে। তবে সরবরাহ কম থাকায় মাছের দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। কই মাছ আগে আসলে আপনার মনে করেন যে 280 টাকা, 220 টাকা, এখন 300 টাকা। আর পাঙ্কাশ মাছ আপনার 150 টাকা ছিল, এখন 260 টাকা। এদিকে গরু ও খাসির মাংসের দাম রয়েছে আগের মতোই। খাসির মাংস 1100 টাকা কেজি বিক্রি করতেছি, বেচা কিনা কুরবানির পর তো এখন একটু খারাপ। আগে তো চাহিদা একটু কম, যে কুরবানি গেছে না, আস্তে আস্তে হয়তো একটু বাড়বে। শিমুল খান, মাই টিভি, ঢাকা। আগামী কয়েকদিন দেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় ভ্যাপসা গরম কমারও কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। তিনি জানান, বর্ষা মৌসুমে এই ধরনের ভ্যাপসা গরম স্বাভাবিক, তবে বৃষ্টিপাত বাড়লে তাপমাত্রা কমবে বলেও জানান এ আবহাওয়াবিদ। আরও জানাচ্ছেন রাকিব হাসান। বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের কারণে দেশের সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, যার প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত কিছুটা বেশি হলেও উত্তরাঞ্চলে বৃষ্টিপাত কম বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। গত 25 তারিখে একটা লঘুচাপ তৈরি হয়েছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায়। এর প্রভাবে কিন্তু উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় কিন্তু বাতাসটা বেড়ে গেছিল এবং এই জন্য কিন্তু আমরা বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছিলাম এবং সংকেতটি এখনও বলবৎ আছে। আর বৃষ্টিপাতের কথা যদি বললি, এর প্রভাবে কিন্তু দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের তুলনামূলকভাবে বেশি হচ্ছে, উত্তরাঞ্চলে কম আছে। আগামী কয়েকদিন দেশে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, ফলে এখনই কমছে না তাপমাত্রা। বর্ষা মৌসুমে ভ্যাপসা গরম স্বাভাবিক প্রক্রিয়া জানিয়ে আবহাওয়াবিদ বলেন, বিগত বছরের তুলনায় এবছর গরমের তীব্রতা কিছুটা কম। বিগত বছর কিন্তু এটা দেখলাম আমরা কিন্তু এপ্রিল মে মাসে কিন্তু অনেক তীব্র গরমের মধ্যে যাচ্ছি। এবার কিন্তু আমরা একটা সহনীয় অবস্থায় গেছিলাম, মানে এটা মানসিক একটা ছিল যে আমরা কিন্তু এরকম গরম পাই না, কিন্তু আবার কিন্তু মার্চ মাসের শেষে দিয়ে কিন্তু আমরা তীব্র গরম পাইছিলাম, কিন্তু মানে একটু চেঞ্জ হচ্ছে এবং ওই এটা হয়তো কাজ করছে। এখন যে এপ্রিল মে মাসে গরম, জুনে আসে গরমটা বেশি হচ্ছে, কিন্তু বাস্তবে আসল বিষয়টা এরকম না। জুনে গরম একটু স্বাভাবিক এবং বর্ষার সময় এই গরমটা আসলে একটু বেশি অনুভূত হয়, যে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য আছে, ভ্যাপসা গরমটা বেশি হওয়ার জন্য। আসলে শুধু জলবায়ু পরিবর্তন নয়, ফ্রিজ, এসি, এয়ার কুলারের মতো প্রযুক্তি ব্যবহারের কারণেও বাতাসের তাপমাত্রা প্রতিনিয়ত বাড়ছে বলেও জানান আবহাওয়াবিদ হাফিজুর রহমান। দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নোয়াখালীতে 48 মিলিমিটার, তবে বৃষ্টিপাতের পরিমাণটা কম আছে এবং বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার জন্য কিন্তু ব্যবসা গরমটা বাড়ছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। বরিশালের বেলতলা খেয়াঘাটে ভাড়া নিয়ে যাত্রী ইজারাদার দ্বন্দ্বে নিয়মিতই ঘটছে অপ্রীতিকর ঘটনা। সাধারণ যাত্রীদের দাবি জনপ্রতি ভাড়া হবে 5 টাকা, অথচ জেলা পরিষদ নির্ধারণ করেছে 8 টাকা দাবি ইজারাদারদের। দুই পক্ষের দ্বন্দ্ব নিরসনে দ্রুত খেয়া ভাড়া সমন্বয় করার দাবি জানিয়েছে ঘাট দিয়ে চলাচলকারীরা। আসাদ চৌধুরীর ক্যামেরায় পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। নদীবেষ্টিত বরিশালে চলাচলে এখনো খেয়া বা ফেরি নির্ভর কয়েক উপজেলার মানুষ। সদর উপজেলার চরমনাই ইউনিয়নবাসীর সহজ যোগাযোগ মাধ্যম কীর্তনখোলা নদীর বেলতলার খেয়া। প্রতিদিন এখান থেকে শহরমুখী প্রায় 3000 মানুষ যাতায়াত করে। চাচ্ছি যে সবসময় এরকম শান্তিপূর্ণভাবে যাতায়াত করব, আসা যাওয়া করব। এই ঘাট প্রতি বছর ইজারা দেয় জেলা পরিষদ। গণ অভ্যুত্থানের পর খাস কালেকশনে চরমনাইবাসীর দাবির মুখে খেয়া পারাপারে জনপ্রতি 5 টাকা সরাসরি নেয় জেলা পরিষদ। গভর্নমেন্ট তো জানে শুনে এখানে ভাড়া নির্ধারণ করছে, সেইভাবে দেওয়া উচিত। অথচ ইজারার সময় খেয়া পার হতে জনপ্রতি 8 টাকা নির্ধারণ করলেই যাত্রীদের সাথে ঘটে অপ্রীতিকর ঘটনা। উত্তপ্ত হয়ে থাকে পুরো খেয়াঘাট। সরকার যদিও 8 টাকা করে দেয়, কিন্তু আমরা জনগণ 5 টাকা ভাড়া দেব। যারা ঘাট চালায় তারাও ওই জেলা পরিষদকে ফলো করে 5 টাকা ভাড়া কাটবে, এটা আমাদের দাবি। সরকার নির্ধারিত ভাড়াটা নিতে চাই, কিন্তু এইখানে কিছু মুষ্টিমেয় লোকজনের কারণে আমরা এই ভাড়াটা নিতে পারতেছি না। সরকার নির্ধারিত মূল্যে ইজারা তুলতে না পারায় লসের শঙ্কার কথা জানালেন ইজারাদার। সরকার নির্ধারিত যেই রেট আছে 8 টাকা, সেটার পরিবর্তে আমাকে 5 টাকা নিতে বাধ্য করতেছে। আমার চালান তো এখানে উঠবেই না, বরঞ্চ আরও আমি অনেক বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হব। মন্ত্রণালয়ের মূল্য তালিকা নির্ধারণের কথা বলে নিজেদের দায় সারেন জেলা পরিষদ। মন্ত্রণালয় এবং বিভাগীয় কমিশনার কর্তৃক সারের মাধ্যমে রেটটা নির্ধারণ করা হয়। এটা তো রাজস্ব টাকা, এটা তো আমাদের কম বেশি নেওয়ার সুযোগ নেই। খেয়া বা ফেরি পারাপারে যাত্রী সাধারণের
নিরাপত্তার স্বার্থ সবার আগে। তবে সেক্ষেত্রে ইজারাদারও যেন না হয় কোনোভাবেই জিম্মি, সে বিষয়টি দেখবে সংশ্লিষ্ট বিভাগ, এ প্রত্যাশাই সবার। পারভেজ হাসান, মাই টিভি, বরিশাল। কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের মাস্টার্স চূড়ান্ত পরীক্ষার ফলাফলে 90 জন শিক্ষার্থী সবাই অকৃতকার্য হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এমন বিস্ময়কর ঘটনায় শিক্ষার্থীরা প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর শিট জাতীয় বিশ্ববিদ্যালয়ে না পাঠানোয় কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে উদাসীনতা নয়, সার্ভার জটিলতায় এমনটি হয়েছে। কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন মিফতাহ গালিব। 2021-22 শিক্ষাবর্ষে মাস্টার্স চূড়ান্ত পরীক্ষায় কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগ থেকে সর্বমোট 90 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। প্রস্তুতিও ছিল ভালো, তাই ফলাফলও ভালো প্রত্যাশা ছিল তাদের। কিন্তু গেল 4 জন প্রকাশিত অনলাইনে চূড়ান্ত ফলাফলে দেখা যায় 90 জনের কেউই পাশ করেননি। এর ফলে ক্ষোভে অভিযোগের তীর শিক্ষা প্রতিষ্ঠানটির দিকে। এটার জন্য কলেজের কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হওয়ার দরকার ছিল, কারণ এটা তো ফিরিয়ে দেওয়া যাবে না। কারোর একটা বছর চলে গেলে সেটা তো ফিরিয়ে দেওয়া যায় না। কর্তৃপক্ষকে আরও সচেতন হইতে হবে, আরও ভালোভাবে তাদের এটা নিয়ে পর্যালোচনা করতে হবে। এখানে ফেল করেছে কুষ্টিয়া সরকারি কলেজের যে স্যার আছেন, তারা এখানে রেজাল্ট, তাদের হাতে যে রেজাল্ট থাকে ব্যক্তিগত রেজাল্ট, সেই রেজাল্ট পাঠাইতে নাম্বার পাঠানো ভুল হয়েছে, তারা পাঠাইতে পারেনি, যার কারণে তারা ফেল করেছে। নাম্বার যায় নাই কারিগরি ত্রুটির কারণে। স্যাররা সরাসরি আন্তরিকতার সাথে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যায়, ডিন এবং যে কন্ট্রোলার, সেই কন্ট্রোলারের সাথে যোগাযোগ করে এবং তারা আশ্বস্ত করে যেটা 2 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা পড়ি, আমরা আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই যে 10 দিনের মধ্যে আপনার রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। তারপরে রেজাল্টটা পাবলিশ হয়েছে ঈদের ঠিক 2 দিন আগে। 2 দিন আগে রেজাল্টটা পাবলিশ হওয়ার কারণে আপনার কোনো কর্মকর্তা কর্মচারী ছিল না, যার জন্য এই সমস্যাটা হওয়ার পরেও আমাদের স্যাররা কোনো সমাধান করতে পারেনি। শিক্ষার্থীদের অভিযোগ, প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর শিট জাতীয় বিশ্ববিদ্যালয়ে না পাঠানোয় এমনটি হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ বলছে উদাসীনতা নয়, বরং সার্ভার জটিলতায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমাদের ওই ভর্তি কমিটি থাকার কারণে আমি ওইদিকে ব্যস্ত ছিলাম, এদিকে জুনিয়র যে সহকর্মীর দায়িত্ব ছিল সে অনলাইনে সাবমিট করেছে, কিন্তু এটা সাবমিট হয়নি, সেটা পরে রিচেক করা দরকার ছিল। এটা টেকনিক্যাল ত্রুটি এক ধরনের। ওই সময় আমাদের পক্ষে যেহেতু কলেজ বন্ধ হয়ে গেল, আমরা বিষয়টা কি হয়েছে আমরা তাৎক্ষণিকভাবে বিভাগীয় প্রধান এবং অন্যান্য সংশ্লিষ্ট শিক্ষকদেরকে ডেকে পাঠিয়েছি। ছাত্রদের 1 বছর নষ্ট হওয়ার প্রশ্ন নাই। আমরা আশা করছি যে একেবারে অল্প সময়ের মধ্যে এই বিষয়টি নিষ্পত্তি করা যাবে। তবে শিক্ষার্থীদের প্রত্যাশা দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমস্যার সমাধান করবে, এমনটাই দাবি অভিভাবকদের। মিফতাহ গালিব, মাই টিভি।